আগে যদি জানতাম এই দুষ্ট জিনগুলো আমাকে জোর করে তাদের রাজ্যে তুলে নিয়ে যাবে, তাহলে আমি কখনোই আমার সুন্দরী পরি বউটিকে বিবাহ করতাম না। বিবাহ করা তো দূরের কথা, তার সাথে আমি কোনো সম্পর্কই রাখতাম না। কেননা এরকম একটা দিন আমার লাইফে আসবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। আমাকে জোর করে সেই দুষ্ট জিনগুলো তাদের রাজ্যে তুলে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা ইতিপূর্বে পরি যখন বউ ঘটনাটির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার পর্ব শুনেছেন, তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন পরিটি বিড়াল আকৃতিতে অসুস্থ অবস্থায় নদীর ধারে পানির কাছে পড়েছিল। আমাকে যে দুষ্ট জিনগুলো তাদের রাজ্যে তুলে নিয়ে গিয়েছে, সেই দুষ্ট জিনগুলোই পরিটি যখন বিড়াল আকৃতিতে নদীর ধারে ছিল এবং সেই সময় এই সকল দুষ্ট জিনগুলো তাকে আক্রমণ করে। তো তখন আমি মাছ ধরতেছিলাম, তো আমি সেই সময় পরিটিকে রক্ষা করি। আমি ভেবেছিলাম এটা একটা সাধারণ বিড়াল, কাজেই আমি তখন সেই বিড়ালটিকে আমাদের বাড়িতে নিয়ে যাই। একটা সময় পর আমি জানতে পারি এটা আসলে একটা বিড়াল না, এটা একটা পরী। তারপর পরীটি আমাকে ভালোবেসে ফেলে, আমিও পরীটাকে ভালোবেসে ফেলি এবং কোনো একদিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সবকিছু তো ঠিকই চলতেছিল, কিন্তু বন্ধুরা আপনারা তো ইতিপূর্বে জানেন পরীটি একটা সময় তার বাবা মার কথা চিন্তা করে আমাকে ছেড়ে তাদের রাজ্যে চলে যায় এবং যাওয়ার আগে কিন্তু আমাকে বলে গিয়েছিল সে তার বাবা মাকে আমার সম্পর্কে বলবে, অর্থাৎ আমাদের মাঝে যে রিলেশন আছে সেই কথাটি তার বাবা মাকে বলবে। যদি তার বাবা মা আমাকে তাদের রাজ্যে নিয়ে যাইতে বলে সেটাও আমাকে বলবে, অথবা সেই পরীটি একটা সময় আমার কাছে পার্মানেন্টভাবে চলে আসবে, এরকম কথা দিয়ে গিয়েছিল। বন্ধুরা, পরীটি যখন চলে যায় তারপর থেকে আমার অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা দিন দিন এতটাই অবনতি হতে থাকে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই রাতে পরীটি যখন আমার জীবন থেকে চলে যায়, আমি আসলে অনুভব করতে থাকি মানুষ একাকী কিভাবে পৃথিবীতে বাঁচতে পারে। আমি শুধু আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ, আমার পরবর্তী লাইফ কি হবে আমি জানি না, তবে তুমি যাই করো না কেন এই পরীটাকে আমার লাইফ থেকে তুমি নিও না। যেভাবে হোক এই পরীটাকে আমার লাইফে ফিরিয়ে দাও, কেননা সে তো আমার স্ত্রী, আর আমার অর্ধাঙ্গিনীকে ছাড়া আমি একা থাকতে পারবো না। অনেক কান্না করেছিলাম সেই রাত্রে। যাই হোক, আমি সেই রাত্রে যখন বাড়িতে ফিরি তখন দেখি মা আমার জন্য বসে আছে। তখন মা আমাকে বলে, কি রে তুই আজ এত রাত্রে একা একা চলে আসলি, বিড়ালটা কই? আমি বলি, বিড়ালটাকে আমি হারিয়ে ফেলেছি মা। মা তখন কান্নায় ভেঙে পড়ে, তখন বলে যে তুই কিভাবে বিড়ালটাকে হারিয়ে ফেললি? আমি বললাম যে মা আমি তো জানি না, আমি মাছ ধরতেছিলাম, একটা সময় সেই বিড়ালটা হঠাৎ করে পানিতে লাফ দেয়। নদীর পানিতে লাফ দেওয়ার পর সে আর উঠে আসে না। আমি তখন সেখানে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু আমি তাকে খুঁজে পাই না। কি করে এরকম হইলো আমি কিছুই বলতে পারবো না। আসলে বন্ধুরা, আমি আমার মাকে সান্ত্বনাই দিচ্ছিলাম, কেননা সেই বিড়ালটা যে একটা পরী, যদি এটা মা জানে তাহলে আসলে মা চমকে যাবে, যেটা আমি চাই না। কেননা পরীটা তো আমার লাইফ থেকে চলেই গিয়েছে, এ সকল কথা বলে তো আর লাভ নেই। যাই হোক, মা এই বিষয়টা সাধারণভাবেই নেয়। মা ভেবেছে যেহেতু বন্য বিড়াল, সে তার আস্তানায় চলে গিয়েছে, যেখান থেকে সে এসেছিল সে জঙ্গলে চলে গিয়েছে, এরকম কিছু আমাকে বলে সান্ত্বনা দিচ্ছিল। এবং মা আমাকে বলতেছিল বিড়ালটা যদি আমাদের সত্যি ভালোবেসে থাকে আবারও সে আমাদের কাছে ফিরে আসবে, তুই এত টেনশন করিস না। আমি তখন মাকে বললাম, মা যে যাওয়ার সে তো যাবেই, হাজারো কষ্ট হোক না কেন সে তো চলে যাবেই, তবে এইবার যে গেছে না সে আর কখনো আসবে না। তখন মা আমাকে বলে, তুই কিভাবে জানলে সে আসবে না? আমি বললাম, মা বাদ দাও, এটা আমার মনের কথা, তোমাকে বললাম আর কি। তো যাই হোক বন্ধুরা, সেই রাত্রে তো আমি আমার রুমে চলে যাই, আমার মনটা খুবই খারাপ ছিল। এরপর থেকে আমার লাইফে একটা অন্ধকার নেমে আসে, আমার কোনো কিছু ভালো লাগে না। সব সময় সেই সুন্দরী পরীটির চেহারা আমার চোখের সামনে ভাসতে থাকে। আমি ঠিক মতো খাইতে পারি না, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, আমি ঠিক মতো পড়তে পারি না। আমার একের পর এক ইন্টারভিউ চিঠি চলে আসে এবং সেখানে ডেট লেখা থাকে যা আপনার অমুক দিনে ইন্টারভিউ, আপনি আসবেন, কিন্তু আমি কোনো ইন্টারভিউতে আর অংশগ্রহণ করি না। অনেক দিন আগে অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম, সেগুলোই এখন পর্যায়ক্রমে চিঠি আসতেছিল আমার ইন্টারভিউ ডেট জানানোর জন্য। মা বলে, তো চিঠি আসছো অনেকগুলো, তুই কি যাবি ঢাকায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য? আমি বলি, আমি জানি না আমি কি করব। আসলে পরীটা শুধু আমার বউ না, এটা আমার জীবন, একে ছাড়া আমি কিভাবে থাকতে পারি। একটা সময় আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেই, মা প্রচুর চিন্তায় পড়ে যায়, আমার শরীরটা শুকিয়ে যায়, আমি কোনো কিছুই খাই না। মা প্রচুর কান্না করে এবং বিভিন্ন হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। কোনো হুজুরই ঠিক মতো কথা বলতে পারে না, তারা বলে যে জিনের আসর বা ভূতের আসর এরকম জাতীয় কোনো কথাবার্তা বলে। তারা যে আন্দাজে কথাবার্তা বলতেছে এটা তো আমি বুঝতে পারি, আমার যে কি হয়েছে এটা তো শুধুমাত্র আমিই জানি, আর তো কেউ জানে না। একটা পর্যায়ে আমার পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় বন্ধুরা, যে আমার চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু বিসর্জন হতে থাকতো। আমি কোনো কথাই বলতে পারতাম না, কাউকে কোনো মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আমার মা আমাকে অনেক
কোশ্চেন করে, অনেক কথা বলে যে তোর কি হয়েছে। আমি কিছুতেই কোনো কথা বলতে পারতেছিলাম না, শুধু অঝর নয়নে কান্না করতেছিলাম। আর আমার সেই পরী বউটা, ওই স্মৃতিগুলো আঁকড়ে ধরেছিলাম আর ভাবতেছিলাম কখন আমার পরী বউটা আমার কাছে এসে আমাকে ডাক দিবে। বন্ধুরা, এভাবে দিনকাল চলতেছিল, সেটাও না হয় মেনে নেওয়া যায়, আমি তো আমার বাড়িতেই ছিলাম। কিন্তু আমার সাথে যেটা ঘটে যায় এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা, আপনারা ইতিপূর্বে জানেন এই পরীটাকে আমি কম উপকার করি নাই। বিভিন্ন সময় সেই সকল দুষ্ট জিন এই পরীটাকে আক্রমণ করে, পরীটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমার জন্য পারে না। আমি ঢাল হয়ে দাঁড়াই এবং সেই সকল দুষ্ট জিনকে আমি প্রতিহত করি এবং আমার পরিবউটাকে রক্ষা করি। এটাই আমার জন্য কাল হয়ে যায়। বন্ধুরা, সেই সকল দুষ্টু জিনগুলো আমাকে কিভাবে তাদের রাজ্যে তুলে নিয়ে যায় সেই ঘটনাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে পুরো ঘটনাটি শুনবেন। আমি রাতে একা একা আমার রুমে বসেছিলাম, কোনো কিছুই ভালো লাগতেছিল না, খুবই খারাপ লাগতেছিল। আর সেই পরীটির কথা আমার মনের মধ্যে আসতে থাকে। আমি ভাবতেছিলাম আমি আসলে কি করব, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। তখন আমি আমার মাকে বলি, মা, আমি আজকে মাছ ধরতে যাব। মা বলে, কি রে, তুই তো অনেক দিন হলো বাইরেই বেরোস না, মাছ ধরিস না তো অনেক দিন হলো, তাহলে তুই এখন মাছ ধরতে যাবি? এটা কি সত্য নাকি এমনি এমনি বলতেছিস? আমি বললাম, মা, আমার ভালো লাগতেছে না, একটু যাই, নদীর পাড়ে যাই, মাছও ধরলাম এবং নদীতে একটু ঘুরে আসলাম। তো মা বলে, ঠিক আছে, যা, দেখে শুনে যাস। তখন আমি জাল এবং বড়শি এবং মাছ ধরার আরও সরঞ্জাম নিয়ে নৌকার কাছে পৌঁছাই এবং আমার ডেঙ্গি নৌকার উপর চড়ি। তারপর আস্তে আস্তে সেই নদীটি, যেই নদীর মাধ্যমে আমাদের প্রেমের সূচনা হয়, সেই নদীর মাঝখানে যাই। আসলে আমি তো জাল পেলি না, আমার তো ভালো লাগতেছিল না। জাস্ট মাঝখানে নৌকাটা ঠেকিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতেছিলাম, আমি নিজেও বলতে পারবো না। তবে আমি যেটা ফিল করতেছিলাম সেটা হলো, আমি মনে হয় আমার সেই পরিবউটাকে ডাকতেছিলাম আর বলতেছিলাম, তুমি কই, তুমি কই, তাড়াতাড়ি আমার কাছে আসো। এভাবে আমি আর কতদিন একা একা বেঁচে থাকবো। হঠাৎ আমি শুনতে পাই নদীর পানির মধ্যে মাছের লাফালাফি। 4টা মাছ, গজার মাছ, ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে লাফালাফি করতেছে। আমি অবাক হয়ে যাই, আমি ভাবি কি ব্যাপার, আমার পরীটা কি আমার কাছে আসতেছে কিনা। কিন্তু এই 4টা মাছ হঠাৎ করে ক্ষিপ্ত কুকুর আকৃতির রূপ ধারণ করে পানির উপরে সাঁতরাতে থাকে এবং আমার নৌকা চারদিকে তারা পাক পারতে থাকে এবং আমার নৌকার উপর ওঠার জন্য চেষ্টা করে। তখন আমার বোঝার বাকি রইল না, এই 4টা কুকুর সেই 4টা জিন, যে জিনগুলো আমার পরীটাকে তুলে নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছিল কিন্তু আমার জন্য পারে নাই, সেই 4টা কুকুরই আমাকে আক্রমণ করতেছে। আমার মাথা তখন আরো খারাপ হয়ে যায়, যেহেতু আমার হাতে বইটা ছিল, এই বইটা দিয়ে আমি সেই কুকুরগুলোকে আঘাত করার জন্য চেষ্টা করি, মানে সেই দুষ্ট জিনগুলোকে আঘাত করার জন্য চেষ্টা করি। 4টা কুকুর যখন চারদিক থেকে আমার ডেঙ্গি নৌকার উপর ওঠার জন্য চেষ্টা করতেছিল, আমি দৌড় দিয়ে নৌকার সামনে যাই, একটা কুকুরকে বাড়ি দেই, আবার দৌড় দিয়ে পিছনে আসি, তারপর আর একটা কুকুরকে প্রতিহত করি। এভাবেই বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর আমি একটা সময় হাঁপিয়ে যাই। একটা কুকুর লাফ দিয়ে আমার নৌকার উপর ওঠে। যখনই লাফ দিয়ে নৌকার উপর ওঠে তখন আমার শরীরের মধ্যে মনে হয় আমার শক্তি সব হারিয়ে গিয়েছে। তারপরও আমি বইটা নিয়ে তার সাথে যুদ্ধ করতেছিলাম এবং পিছনের দিকে তাকিয়ে দেখি বাকি 3টা কুকুরও তারা নৌকার উপর উঠে গিয়েছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না, আজকের দিনই আমার শেষ দিন হতে চলেছে। তারপর একটা কুকুর হঠাৎ করে এসে আমার পায়ে কামড় দেয়। আসলে আমি যেহেতু একটা জিন্স প্যান্ট পরেছিলাম, সেই জিন্স প্যান্টের উপর সে কামড় দেয়। তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, তারপর আমি সেই নৌকার উপর পড়ে যাই, অর্থাৎ সেন্সলেস হয়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি একটা আবদ্ধ বদ্ধ রুমে, যেটা আসলে আমাদের পৃথিবীর মধ্যে না, যেটা হলো সেই দুষ্ট জিনদের রাজ্য। এই রাজ্যে সেই সকল দুষ্ট জিনদের বসবাস। এই রাজ্যের যিনি রাজা তিনি হলেন খুবই দুষ্ট একটা জিন, যে জিনটা আসলে ওই পরীদের রাজ্যকে আক্রমণ করার জন্য বারবার চেষ্টা করে কিন্তু কিছুতেই পরীদের রাজ্যটাকে আক্রমণ করতে পারে না। যার কারণে এই দুষ্ট জিনটি, মানে এই রাজ্যের রাজা প্ল্যান করে সেই পরীটিকে তুলে আনার জন্য এবং সেই পরীটির বিনিময়ে পরীটির বাবার যে রাজ্যটা আছে সেটাকে দখল করা। কিন্তু সেটাতে কিছুতেই সে সফল হচ্ছিল না, শুধুমাত্র আমার কারণে। যখনই সেই পরীটাকে আক্রমণ করার জন্য তার সৈন্য সদস্যগুলো যায়, আমার কারণে আক্রমণ করতে পারে না, আমি তাদেরকে প্রতিহত করি। আমার মনে হয় আমাকে সেই জন্যই তুলে এনেছে। তো যাই হোক, আমি আসলে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে আমাকে একটা অন্ধকার জগতের মধ্যে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর আমার মনে হলো সেই তো 4টা কুকুর আমাকে আক্রমণ করলো, তারপর তো আমি আমার নৌকার উপর সেন্সলেস হয়ে যাই। আমি কি এখনো বেঁচে আছি?
তখন আমার মনে হলো আমি যদি বেঁচে না থাকি তাহলে আমাকে এখানে বাঁধলো কীভাবে। আমি কিছুক্ষণ পর উপলব্ধি করতে পারি সেই 4টা কুকুর আমার সামনে, কিন্তু আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম না যেহেতু রুমটা পুরো অন্ধকার। সেই 4টা কুকুর মানুষ নাক দিয়ে কথা বললে কেমন শব্দ হয় অনেকটা ন্যাকা ন্যাকা কণ্ঠে আমাকে বলতেছিল, তুই অনেক আমাদেরকে জ্বালিয়েছিস, আজকে তোকে এর শাস্তি পেতেই হবে। আমাদের মহারাজ তোকে তুলে আনার আদেশ দিয়েছে, যার কারণে তোকে আমরা জীবিত তুলে এনেছি। যদি আমাদেরকে না বলতো তুলে আনতে তাহলে সেই নৌকোর উপরই তোর শেষ দেখে ছাড়তাম। কিন্তু তোর ভাগ্য ভালো, আমাদের সর্দার তোর সাথে কথা বলবে এবং আমাদেরকে সেভাবেই নির্দেশ দেয় যাতে আমরা তোকে শুধুমাত্র জীবিত অবস্থায় আমাদের রাজ্যে আমাদের সর্দারের কাছে তুলে নিয়ে আসি। যদি সেটা না বলতো তোর কি করা দরকার সেটা আমরা নৌকোর উপরই করতাম। আমি কোনো কথা বলতে পারতেছিলাম না, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল এবং আমি বারবার আমার মা বাবাকে স্মরণ করতেছিলাম যে বাবা মা আমাকে বাঁচাও, এবং আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছিলাম যে বলতেছিলাম, হাই সৃষ্টিকর্তা, হাই আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফালাইলা। এক তো আমি শোকাহত ব্যক্তি, আমার বউ আমার কাছে নেই, সেই শোকে তো আমি পাগল প্রায়। এখন আমাকে তুমি কোন বিপদের মধ্যে ফালাইলা। তুমি যেহেতু আমাকে বিপদের মধ্যে ফালাইছো মালিক, তুমি দয়া করে আমাকে তুমি নিজেই উদ্ধার করো। এগুলো চিন্তা করতেছিলাম এবং একটা সময় দেখি আস্তে আস্তে আমি যে রুমের মধ্যে বন্দি ছিলাম সেই রুমটাতে আলোকিত হয়ে যাচ্ছে, মানে আলোর বিচ্ছরণ তৈরি হচ্ছে। যাই হোক, পাশে 4টা কুকুর, মানে সেই 4টি জিনটি আমার দিকে এমনভাবে তাকিয়েছিল তাদের সর্দার আদেশ দেওয়া মাত্রই আমার উপর তারা ঝাঁপিয়ে পড়বে। তো কিছুক্ষণ পর আমি দেখতে পারি একজন মানুষ আকৃতির, কানগুলো অনেক লম্বা, চুলগুলো মেয়ে মানুষের মতো লম্বা, মুখটা একদম চোকা, মানে দেখতে অনেকটা মাগুর মাছের মতো মাথা। আমি আসলে অবাক হয়ে যাই, মানুষের মাথা অনেকটা মাগুর মাছের মতো। তো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতেছে এবং যখন আমার রুমের মধ্যে প্রবেশ করে তখন সেই 4টা কুকুর এমনভাবে লাইনে গিয়ে এক পাশে বসলো, তখন আমার বুঝতে বাকি রইল না এটাই ওদের প্রভু, মানে এই রাজ্যের রাজা। তো একটা পর্যায়ে সেই দুষ্ট জিনদের রাজা আস্তে আস্তে আমার সামনে এসে দাঁড়ায়। আমি অন্ধকারের মধ্যে দেখতেছিলাম সেটা আনুমানিক 10 ফিট লম্বা হবে। এত লম্বা ব্যক্তি আমি কখনোই দেখি নাই। আসলে লম্বা তো হবেই, তারও তো একটা জিন, এবং তার হাতে লাল ফিতা দিয়ে অনেকটা পেঁচানো, মানে দেখে এতটা ভয়ঙ্কর লাগতেছিল আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমার চোখের দিকে এমনভাবে তাকিয়েছিল এখনই তার চোখ দিয়ে আমাকে গিলে ফেলবে। আমি ভয়ে কাঁপতেছিলাম আর আমি বারবার আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছিলাম। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সে আমাকে বলে ওঠে, এই মানব জাতি, তোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, তাহলে আমার কাজে তুই বারবার কেন বাধা হয়ে দাঁড়াস বল। আসলে বন্ধুরা, এটা তো আমি আমার গলায় বলতেছি, কিন্তু সে যখন এইভাবে আমার সামনে কথা বলতো আমার কাছে মনে হইতো হাই আল্লাহ, আমি কোথায় আসলাম। এবং তার কণ্ঠ এত কর্কশ কণ্ঠ যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমাকে বেশ কয়েকবার এই কোশ্চেন করে, কিন্তু আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। আসলে আমার কোনো জবান সেই মুহূর্তে রাখে নাই। তো যাই হোক, একটা সময় আমাকে তারা ইজি করে কিছু একটা আমার শরীরের উপর ছিটিয়ে দেয়, পানি আকৃতি, তবে পানি না। তারপর আমি স্বাভাবিক হই এবং স্বাভাবিক হওয়ার পর আমি তাকে একটা কথাই বলেছিলাম, আমার কি দোষ, আমাকে এখানে কেন তোমরা নিয়ে এসেছো। সেই দুষ্ট জিন সর্দার আমাকে বলেছিল, তোকে কেন নিয়ে এসেছি তুই এখনো বলতেছিস? আমি যে এতবার তোকে বললাম আমাদের সাথে তোর কিসের শত্রুতা, আমাদের কাজে তুই কেন বাধা দিস? আমি বলতেছিলাম, তোমাদের কাজে আমি কেন বাধা দিব? আমি তো শুধুমাত্র একটা অসহায় পরীকে তার জীবন রক্ষা করেছি, আর তোমরা যে সেই পরীটির শত্রু আমি তো জানতাম না। তোমরা কেন সেই পরীটিকে বারবার আক্রমণ করলা আমাকে বলো। তারপরে আমি আসলে বিস্তারিত জেনেছিলাম। সে আমাকে বলেছিল সে যদি সেই পরীটাকে তুলে আনতে পারতো তাহলে আজকের মধ্যে সে ওই পরীটির রাজ্যটা দখল করে ফেলতো, কেননা সেই পরীটি ছিল তাদের রাজ্যের একমাত্র রাজকন্যা, অর্থাৎ তাদের রাজা এবং রানীর একমাত্র কন্যা সন্তানই ছিল সেই পরীটি, যাকে আমি বিবাহ করেছি, যে আমার বিবাহিতা স্ত্রী। কিন্তু এখন পর্যন্ত এই সকল দুষ্ট জিন জানে না সে যে আমার স্ত্রী, কাজেই আমিও তাদেরকে কোনো কিছু বলি নাই। তো তারা বারবার তাকে আক্রমণ করতেছিল, এর একটা মাত্র কারণ, যে কোনো মূল্যে তারা তাদের রাজ্যটা দখল করবে। যখন সেই পরীটাকে তারা আক্রমণ করে তাদের রাজ্যে নিয়ে আসবে, সেই পরীটির বাবা যে কোনো মূল্যে তার সন্তানকে বাঁচাবে। এতে করে যদি তাকে রাজ্য ছাড়া হইতে হয় এবং পুরো রাজ্য এই দুষ্ট জিনের হাতে তুলে দিতে হয়, তারপরেও সে পিছপা হবে না। এটা এই দুষ্ট জিনটা খুব ভালোভাবে জানতো।
কিন্তু আমার কারণে সে বারবার ব্যর্থ হচ্ছিল। তো যাই হোক, একটা পর্যায়ে সে আমার কাছে চলে আসে এবং তার লম্বা লম্বা হাত দিয়ে আমাকে এত জোরে একটা চড় মারে, আমার কাছে মনে হইল পুরো পৃথিবী যেন আমার ডান গালের উপরে এসে বসলো এবং আমাকে আঘাত করলো। এতটা আমি কষ্ট কখনোই পাই নাই। আমার মনে হচ্ছে আমার মুখ থেকে সমস্ত দাঁত ঝরঝর করে পড়ে যাচ্ছে এবং আমার গা থরথর করে কাঁপতেছিল। আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। এত জোরে আঘাত করা যায় আমি আসলে ভাবতেও পারি নাই। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সেই ব্যক্তিটা জিন বলে। আমি তখন কাঁপতেছিলাম আর কান্না করতেছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি সেই যে 4টা কুকুর ছিল, এই 4টা কুকুরের পাশে আরও শখানেক কুকুর সেই রুমের মধ্যে প্রবেশ করে এবং গাদাগাদি হয়ে অবস্থান নেয়। তাদের ভাবসাব দেখে মনে হচ্ছিল যখন তাদের সর্দার হুকুম দিবে তখন এই কুকুরগুলো আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়বে। তারপর ঝাঁপিয়ে পড়ার পর তারা যে কি করবে সেটা নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন। এটা আমি আসলে তখন উপলব্ধি করতে পারতেছিলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করতে থাকি বাইরে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, মানে মনে হচ্ছে একটা যুদ্ধর মতো অবস্থা তৈরি হয়েছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে। দুটা দলের মধ্যে যখন যুদ্ধ সংঘটিত হয়, যে সাউন্ডটা পাওয়া যায় সেই সাউন্ডটা বাইরে হচ্ছে এবং এই শব্দগুলো শুনে একটা সময় কুকুরগুলো সবাই বের হয়ে যায় এবং এত জোরে জোরে ঘেউ 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 করতে থাকে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছে সেই কুকুরগুলো কিছু একটা জিনিসকে দেখে খুবই ভয় পাচ্ছে এবং তারা সেই যুদ্ধে সামিল হয়েছে। আমি আসলে বুঝতে পারি না। কিছুক্ষণ পর আমি দেখতে পাই কিছু ঘোড়া সেই রুমের মধ্যে প্রবেশ করে। বন্ধুরা, এই ঘোড়াগুলো কিন্তু সেই ঘোড়া যে ঘোড়াগুলো আমার পরিবউটার সাথে এসেছিল পাহারাদার হিসাবে, এবং আমার পরিবউটি সেই ঘোড়াদের সাথে আমাকে পরিচয় করে দিয়েছিল যে এই ঘোড়াগুলো আমার পাহারাদার জিন, যারা কিনা আমাকে দেখে রাখে। সেই ঘোড়া এবং প্রতিটা ঘোড়াই খুবই সাদা ছিল। তখন আমার বুঝতে বাকি রইল না আমার পরিবউটি হয়তোবা জেনে গিয়েছে আমি খুব বিপদে আছি এবং এই দুষ্ট জিনগুলো আমাকে তুলে নিয়ে এসেছে আর আমাকে রক্ষা করার জন্যই তাদের সৈন্যদেরকে পাঠিয়েছে এই রাজ্যে। যাই হোক, সেই ঘোড়াগুলো এত দ্রুত সেই কুকুরদেরকে আক্রমণ করতেছিল। আমি আসলে দেখতেছিলাম কিভাবে তারা আক্রমণ করে এবং পা দিয়ে খুঁজতেছিল এবং বেশ কিছু কুকুরকে আহত করে ফেলছে এবং বাকি কুকুরগুলো এদিক সেদিক করে দৌড়াতেছিল, মানে এমনভাবে দৌড়াতেছিল পাগলের মতো দৌড়াইতেছিল। আর ওই যে দুষ্ট জিনটা, মানে জিনদের সর্দার, একে আমি দেখতে পাই নাই। সে যে আসলে কোথায় হাওয়া হয়ে গিয়েছে আমি আসলে বলতে পারবো না, হয়তোবা যুদ্ধ করতে করতে পালিয়েছে। যাই হোক, যুদ্ধ চলা অবস্থায় দুটো ঘোড়া আমার সামনে আসে এবং আমার সাথে কথা বলা শুরু করে এবং সেটা একদম স্পষ্ট বাংলায়। এই প্রথম ঘোড়া যে কথা বলে সেই উপলব্ধিটা আমি করতে পারলাম। যে লম্বা ঘোড়াটি সাদা আমাকে বলে, আমি আমাদের রাজ্যের সেনাপতি, মহারানী আমাকে পাঠিয়েছে এবং আপনাকে উদ্ধার করতে বলেছে, তাই আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি, আপনি ভয় পাবেন না। সেই ঘোড়াগুলো কিভাবে যেন আমার বাঁধনটা খুলে দেয়, কামড়িয়ে কামড়িয়ে খুলে দেয় এবং আমাকে বলে আপনি আমার পিঠে উঠে বসুন। তারপর সেই ঘোড়াটি নিচু হয়, মানে বসে পড়ে। আমি শুধু জাস্ট ঘোড়াটির পিঠে উপর বসি। বসার পর আমাকে বলা হয়েছিল আপনি আমাকে চেপে ধরুন। আমি চেপে ধরছিলাম। তারপর আমাকে বলা হয়েছিল আপনি চোখটা বন্ধ করুন, যাই হয়ে যাক না কেন আপনি চোখ খুলবেন না। আমি বললাম ঠিক আছে। তারপর যে আমি চোখ বন্ধ করলাম আর সেই ঘোড়াটি চেপে ধরলাম। তারপর সেই ঘোড়াটি এত দ্রুত ছুটতে থাকে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। শো 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 করে সাউন্ড হতে থাকে আমার কানে। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আকাশ দিয়ে উঠতেছি এবং সমস্ত বাতাস আমার বুকে লাগতেছিল। কিন্তু মজার ব্যাপার হলো আমি কিছুতেই পড়ে যাচ্ছিলাম না। তো যাই হোক, এরকম করতে 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 একটা সময় আমাকে বলা হয় আপনি চোখ খুলুন। আমি চোখ খোলার পর আমি দেখতে পাই আমি যেখানে বাঁধা ছিলাম সেখানে আমি নেই। আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন জায়গায়। আর এই জায়গাটা দেখে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর জায়গা আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমাকে একটা অন্ধকার জগতের মধ্যে সেই দুষ্ট জিনগুলো আটকিয়ে রেখেছিল, কিন্তু এখানে এসে দেখি দিনের আলোর চেয়ে উজ্জ্বল আলো এখানে বিচ্ছরিত হচ্ছে। অবাক করার বিষয়, এখানে কোনো সূর্য দেখা যাচ্ছে না এবং কোনো রোদ নাই, কোনো গরম নাই, কিন্তু এত পরিমাণ আলোর বিচ্ছরণ দেখে আমি হতবাক অপলক দৃষ্টিতে চারদিকে তাকিয়েছিলাম। গাছপালা দেখে আমি আরো বেশি অবাক হয়ে যাই। গাছপালা দিয়ে আলোর বিচ্ছরণ চারদিকে ছড়িয়ে যাচ্ছে। বেশ কিছুদূর যাওয়ার পর সেই সেনাপতিটি দেখে আমাকে একটা বাড়ির সামনে নিয়ে যায়। মানে সেই ঘোড়াটি আমাকে একটা আলিশান বাড়ির সামনে নিয়ে আসে এবং সেখানে থেমে যায়। সেই বাড়িটা দেখে আমার বুঝতে বাকি রইল না আমি এখন কোথায়। আমি তখনও বুঝতে পারতেছিলাম যে আমি এখন পরীর রাজ্যে, কিন্তু কোথায় আছি সেটা জানি না।
তারপর আমি জিজ্ঞাসা করি, ভাই আমাকে আপনারা কোথায় নিয়ে আসলেন? এই জায়গায় তো আমি কখনোই আসি নাই, আর পৃথিবীর মধ্যে এরকম জায়গা আছে বলে তো আমার জানা নাই, এটা কোন জায়গা? তখন সেই ঘোড়াটি বলে, আপনি ঠিকই বলেছেন, এটা পৃথিবী না, এটা হলো আমাদের মহারানীর রাজ্য। যাকে আপনি ভালোবাসেন তাদেরই রাজ্য, আর সেই মহারানী আপনাকে বাঁচানোর জন্য আমাদেরকে পাঠিয়েছিল। আপনি এখন নামেন, আমরা আপনাকে ভিতরে নিয়ে যাব। তারপর সেই ঘোড়াটি বসে পড়ে এবং আমি সেখানে নেমে পড়ি। তারপর আমি দেখতে পাই মুহূর্তের মধ্যেই সেই 10 থেকে 15টি ঘোড়া তারা সুন্দর মানুষের আকৃতির রূপ ধারণ করে। দেখে মনে হলো হুজুরকে টাইপের ব্যক্তি। সবার শরীরে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, লম্বা লম্বা সাদা দাড়ি। দেখে মনে হচ্ছিল সবগুলো পরহেজগার ব্যক্তি। আমার তখন খুবই ভালো লাগতেছিল দেখে। তারপর সেই সেনাপতি তিনি আমাকে বলল, আপনি আমাকে অনুসরণ করুন এবং আমার পিছু পিছু আসুন। একটা পর্যায়ে সেই বাড়ির মধ্যে প্রবেশ করি। তারপর আমাকে একটা রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেল এবং রাজপ্রাসাদের একটা রাজ কার্যালয়ের মধ্যে নিয়ে গেল, এবং আমি সেখানে দেখতে পাই বেশ কিছু জিন মানুষ আকৃতি নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে তারা আমার জন্যই অপেক্ষা করতেছিল। জিন সেনাপতি আমাকে বলল, আপনি এখানে বসুন। আমি সেখানে বসেছিলাম। তারপর আমি দেখতে পারি একটা সুন্দরী পরী দৌড়িয়ে আমার কাছে চলে আসতেছে। আমার বুঝতে বাকি রইল না এটা কে। ভালোভাবে তাকিয়ে দেখি এটা আমার বউ, মানে আমার পরিবউটি। সে এত দ্রুত আমার কাছে চলে আসলো, এসে আমাকে বলল, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো? আমি শুধু অবাক হয়ে তার চেহারা দেখতেছিলাম। কতদিন হলো তার এই চেহারাটা আমি দেখি না। আমি বলতেছিলাম, তুমি আমাকে রেখে এভাবে চলে আসলা, আর তো আমার কাছে গেলা না। সে আমাকে বলল, সব কথা পরে হবে, কিন্তু তুমি তো ঠিক আছো? তারা তো তোমার কোনো ক্ষতি করে নাই, সেটা আগে বলো। তখন আমি বলি, তারা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তোমার সেনাপতি এবং তোমার সৈন্য সদস্যরা তার আগেই আমাকে সেখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। এখানে আসার পর আমি জানতে পারি এটা তোমাদের রাজ্য আর এটা তোমাদের রাজপ্রাসাদ। তখন পরীটি বলে, হ্যাঁ তুমি ঠিকই জানো, এটা আমাদের রাজপ্রাসাদ। কিছুক্ষণের মধ্যে আমার বাবা তোমার সাথে দেখা করবে। তখন আমি পরীটাকে বলি, আচ্ছা তুমি কিভাবে জানলা সেই সকল দুষ্ট জিনগুলো আমাকে তাদের আস্তানায় তুলে নিয়ে গিয়েছে? তখন পরীটি আমাকে বলল, আমি যেখানেই থাকি না কেন আমি সবসময় তোমার খোঁজ খবর রাখার চেষ্টা করি। আমি তোমাদের বাড়ির পাশে আমার একটা পাহারাদার জিন রেখেছিলাম, শুধুমাত্র এই ভেবে যে তোমার যে কোনো সময় ক্ষতি হতে পারে। আমি যেটা আশঙ্কা করছিলাম সেটাই আজ সত্য হলো। তো আমি আগে থেকে এই প্ল্যান পরিকল্পনা করে তোমার বাড়ির পাশে অর্থাৎ তোমার আশেপাশে আমার একটা পাহারাদার জিন তোমার পাশে রেখেছিলাম, যাতে সমস্ত খোঁজ খবর আমার কাছে দেয়। সেই পাহারাদার জিনটার প্রতিটা খবর আমাকে দিত এবং বলতো তুমি আমার জন্য কতটা পাগল হয়ে গিয়েছো। কিন্তু আমি বারবার খোঁজ খবর নিচ্ছিলাম, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা। বিশ্বাস করো, আর কয়েকটা দিন যদি এভাবে চলতো আমি নিশ্চয়ই তোমার কাছে ফিরে যাইতাম। তোমার কষ্ট আমার কিছুতেই সহ্য হচ্ছিল না, কিন্তু তার মধ্যেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তোমার সাথে ঘটে যায়। আমার সেই পাহারাদার জিনটা দূর থেকে দেখতে পায় সেই দুষ্ট জিনগুলো তোমাকে আক্রমণ করতেছে, কিন্তু আমার পাহারাদার জিন সেখানে যাওয়ার সাহস করে নাই, কেননা তারা ছিল 4 জন আর আমার পাহারাদার জিন ছিল একটা। কাজেই আমার পাহারাদার জিন একটা বুদ্ধিমানের মতো কাজ করে, সে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে এবং সরাসরি আমাকে বলে, তোমার এই বিপদ তোমাকে তুলে নিয়ে গিয়েছে। তখন আমি আর দেরি না করে আমার সেনাপতিকে জিনিসটা বলি, আমার বাবাকে শেয়ার করি বিষয়টা, যে যারা আমার জীবন রক্ষা করেছিল বাবা, তাকে সেই দুষ্ট জিনগুলো তুলে নিয়ে গিয়েছে। তখন মুহূর্তের মধ্যে আমার বাবা সঙ্গে সঙ্গে সেনাপতিকে আদেশ করে, যত ক্ষয়ক্ষতি হোক কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে যাতে জীবিত উদ্ধার করে। আমার বাবাও তোমাকে অনেক ভালোবাসে। আসলে তারা তো জানে আজ তোমার কারণেই আমি আমাদের পরিবারে ভালোভাবে এখনো বেঁচে আছি। তো সমস্ত ঘটনা শুনতে শুনতে একটা সময় দেখি আশেপাশে সৈন্যগুলো সচেতন হয়। তখন বুঝতে বাকি রইল না এই রাজ্যের রাজা মানে আমার শ্বশুর মানে পরীটির বাবা আসতে চলেছে। কিছুক্ষণ পর সেই পরীটির বাবা সোজা আমার কাছে চলে আসে। দেখতে মাশাআল্লাহ অনেক সুদর্শন, কিন্তু খুবই বৃদ্ধ। চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে। দেখতে একদম পরহেজগার ব্যক্তি, 7 থেকে 8 ফিট লম্বা হবে। মানুষ আকৃতিতে আমার কাছে চলে এসেছে এবং আমাকে বলতেছে, বাবা তোমার কোনো সমস্যা হয়নি তো, তুমি কি ঠিক আছো? আমি বললাম, জি আমি ঠিক আছি। তখন তার বাবা আমাকে বলতেছে, দেখো তো আমাদের জন্য তোমার কত কষ্ট। তুমি যদি সেই দিন আমার মেয়েকে রক্ষা না করতে তাহলে তো তোমার এই দশা আজকে হয় না। সেই দুষ্ট জিনগুলো শুধুমাত্র তোমাকে তুলে নিয়ে গিয়েছে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। আমি তখন বলি, জি আমি সবই জানি। সেই দুষ্ট জিনগুলো আমাকে এই কথাগুলো বলেছে এবং আমাকে আরও বলেছে, তারা যদি আপনার মেয়েকে আটকে রাখতে পারতো তাহলে যে কোনো মূল্যে আপনার রাজ্যকে সে দখল করে নিতে পারত। তো একটা পর্যায়ে পরীটির বাবা
তার খাদেমদেরকে আদেশ করে আমাকে তাদের গেস্ট হাউসে নিয়ে যাওয়ার জন্য। সেখানে অনেকগুলো খাদেম ছিল, তাদেরকে বলে আমার যাতে সেবা যত্নের কোনো ত্রুটি না হয় এবং আমার কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও যেন ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা দেখে। তো একটা পর্যায়ে সেই খাদেমগুলো আমাকে নিয়ে যাচ্ছিল সেই রুমে। আমি বারবার পরীটির দিকে তাকিয়েছিলাম। সেই পরীটি আর আমার দিকে আগাচ্ছিল না, কেননা তার বাবা তো শুধুমাত্র এতটুকুই জানে আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। তবে তার মেয়ে যে একটা পরী এটা আমি আগে থেকে জানি এবং জানার পরে তাকে আশ্রয় দেয়, এতটুকুই জানে। সে যে আমার স্ত্রী এই কথাটা তার বাবা জানে না। এই কারণেই সেই পরীটি আমার দিকে আর আসতেছিল না। আমি তো সেই হিসেবে তার পরপুরুষ। তো একটা সময় সেই খাদেমগুলো মানে মহিলা জিনগুলো এত সুন্দর দেখতে, মানে কেউ কারোর থেকে কোনো অংশে কম না, এ পরীগুলোও অনেক সুন্দর। তারা আমাকে নিয়ে যাচ্ছিল তাদের রুমে এবং পরীটি দেখি খুবই রাগান্বিত হচ্ছিল, কেননা সেই খাদেমগুলো মানে সেই পরীগুলো আমাকে নিয়ে যাচ্ছিল। আমি তো আসলে সেইভাবে হাঁটতে পারতেছিলাম না, দুটা পরী আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। আর এটা দেখে আমার বউটা খুবই রাগ করতেছিল, কেননা অন্য পরীরা আমার শরীর কেন স্পর্শ করলো, কিন্তু সে এটা বুঝতে পারতেছিল যে আমার তো কোনো দোষ নাই, তার বাবাই এই আদেশটা করছে। তো একটা পর্যায়ে যখন সেই খাদেমগুলো আমাকে রুমের মধ্যে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই পরীটা তার বাবার চোখ ফাঁকি দিয়ে আমার রুমে প্রবেশ করে এবং প্রবেশ করার পর বলে তোমরা এখান থেকে চলে যাও, মানে সেই খাদেমদেরকে তাড়িয়ে দেয়। তারপর রুমের দরজা দিয়ে আমাকে বলে তুমি ঠিক আছো তো এখন? আমি বলে হ্যাঁ আমি খুবই ঠিক আছি, তুমি চিন্তা করবা না। তারপর আমাকে ধরে নিয়ে তাদের বেডের উপর বসায়, আলিশান বেড, এত সুন্দর। আমার জীবনে কখনোই এরকম নরম তুলতুলে বেডের উপর শুই নেই। তখন আমার বউটা আমাকে ধরে সেই বেডের উপর শুয়ে দেয়, আমি তার কোলের উপর মাথা রাখি, আমার মাথা সে টিপে দেয়, আমার গা হাত পা টিপে দিচ্ছিল, ভালোভাবে দেখতেছিল আমি কোনো জায়গায় আঘাত পেয়েছি কিনা। তবে আমার গালের উপর সেই যে দাগটা পড়েছিল সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এখানে তোমার কি হয়েছে, আঘাত পাইলা কেমনে। আমি তখন বলতেছিলাম যে এই ঘটনা সেই দুষ্ট জিনটা আমাকে থাপ্পড় মারে এবং যার কারণে আমার এই গালের উপরে এই দাগটা পড়ে গেছে। এই কথা শোনার পর আমার বউটা খুবই কান্না করতে শুরু করে এবং খুবই আফসোস করতে শুরু করে, বলে আমার জন্য আজ তোমার এই অবস্থা। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল এটা আমার জন্য বেহেশত স্বরূপ এবং আমি মনে মনে বলতেছিলাম যাই হোক অন্ততপক্ষে শেষ পর্যন্ত আমি পরীটির কাছে পৌঁছাতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। একটা সময় পরীটি বলে তোমাকে তো আমি বলেছিলাম যে আমি আমার বাবা মাকে আমাদের সম্পর্ক কথা বলবো, কিন্তু আসলে সেই দুষ্টু জিনগুলো আমাদের এত পরিমাণ জ্বালাতন করতেছে, এত পরিমাণ আক্রমণ করতেছে যে আমার বাবা প্রতিনিয়ত টেনশনের মধ্যেই থাকে, যার কারণে আমি সময় পাই না আমাদের সম্পর্ক বলার। তবে আগামীকাল আমি আমার বাবা মাকে তোমার সম্পর্কে সমস্ত সত্য ঘটনা বলে দিব। তখন আমি বললাম কি ঘটনা বলবা, তুমি যে আমার বউ এটা বলবা? তখন পরীটি বলে না এখন এটা বলা যাবে না, বউ কথাটা বলা যাবে না, তবে তোমাকে যে আমি ভালোবাসি, তুমি যে আমাকে ভালোবাসো, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না, এই কথাটা আমি আমার বাবা মাকে জানাবো, আর এটা তোমার সামনে আমি জানাবো। আমি বললাম এতে কোনো সমস্যা হবে না আমাদের? তখন পরীটি বলে সমস্যা হলে হবে, কিছু করার নাই, এই মুহূর্তে তোমার পাশে আমার থাকা দরকার, আর যে কোনো মূল্যে আমি তোমার পাশে থাকতে চাই, তুমি আমার স্বামী, তোমার কষ্ট আমার আর ভালো লাগে না। তখন আমি বলি যত দ্রুত সম্ভব তুমি আমার কাছে পার্মানেন্টভাবে থাকার চেষ্টা করো, যে কোনো মূল্যে আমি তোমাকে পেতে চাই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যেতে চাই। সেই পরীটি বলে আমিও তো তোমার সাথে যেতে চাই, আমিও আমার স্বামীর সাথে আমার স্বামীর বাড়িতে যেতে চাই, কিন্তু আসলে কিছুতেই কোনো কিছু হচ্ছে না। তো যাই হোক এত কিছু বকবক করতে করতে একটা সময় একটা খাদেম এসে বলে আপনাকে মহারাজ ডেকে পাঠিয়েছেন। তখন আমার বউটি বলে তুমি থাকো, আমি চলে যাই, না হলে আমার বাবা আবার মাইন্ড করবে আমি তোমার সাথে এত সময় এখানে কি করি। তো যাই হোক আমার পরীটি চলে যায়, আমি খুবই ক্লান্ত ছিলাম। সেই খাদেমগুলো আমার খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসে, খাবার বলতে আসলে সবগুলো ফলমূল, আপেল আঙ্গুর বেদনা থেকে শুরু করে আরও অপরিচিত ফলমূল সমস্ত কিছু আমার কাছে নিয়ে আসতেছিল, আমি একে একে খাচ্ছিলাম। খাওয়ার পর আমি ঘুমিয়ে যাই। আমার শরীরটা এত পরিমাণ ক্লান্ত ছিল যে কখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা থেকে কখন সকাল হয়ে যায় আমি বুঝতে পারি না। একটা পর্যায়ে আমার বউটা আমার পাশে আসে আমার মাথা নাড়তে শুরু করে, তারপর আমার ঘুমটা ভেঙে যায়। আমি বলি যে এখন কয়টা বাজে বা আমি কতক্ষণ ঘুমাইলাম? তখন আমার বউটা বলে তুমি অনেক সময় ঘুমিয়েছো, তুমি ঘুমিয়েছিলা গতকাল, তুমি ওঠো, তুমি খাবা না? তারপর আমার জন্য কিছু খাবার নিয়ে আসে, আমি যে সকল খাবার খেতে ভালোবাসি। তারপর সেই পরীটি আমাকে তুলে খাওয়ায়, খুব আদর যত্ন করে আমাকে খাওয়াচ্ছিল। খাওয়া শেষে আমাকে বলল তুমি মেন্টালিভাবে প্রিপারেশন নাও, আমি তোমাকে নিয়ে আমার বাবা মার কাছে যাব এবং সমস্ত ঘটনা এখন বলবো, এটাই সুযোগ। এরপরে হয়তোবা আমি একা একা আমি আমার বাবা মাকে বলতে পারবো না, এরপর আর হয়তোবা সময় হবে না। আমি বললাম ঠিক আছে। তারপর পরীটি আমাকে ধরে নিয়ে তার বাবার কাছে গেল।
বাবার কাছে যাওয়ার পর সেখানে দেখি তার মাও বসে আছে। এই প্রথম আমি তার মাকে দেখলাম। তার মাও অনেক বৃদ্ধ, তবে দেখতে এখনো অনেক সুন্দরী। তো যাই হোক, সেই পরিটি তার বাবাকে বলে, বাবা আমি তোমাকে কিছু কথা বলবো। তখন তার বাবা বলে, কি বলবি বল। তারপর আমার বউটি বলে যে, বাবা আমি তোমাকে যে কথাটি এতদিন বলতে পারি নাই সেই কথাটি এখন বলতে চাচ্ছি, জানি না তোমরা কিভাবে নিবা। তারপর আমার বউটি বলে যে আমাদের মাঝে প্রেমের সম্পর্ক আছে। যখন উনি আমাকে দুষ্টু জিনদের হাত থেকে রক্ষা করে, তারপর থেকে আমি ওনার প্রেমে পড়ে যাই। আসলে বাবা দেখো, সে যদি আমাকে রক্ষা না করতো আজকে হয়তো আমি তোমাদের সামনে থাকতাম না। তো আমি তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। আমি তাকে বিবাহ করতে চাই, তোমরা অনুমতি দিলে আমি তাকে বিবাহ করব। এ কথা বলার সঙ্গে সঙ্গে তার বাবা অনেকটা তেলে বাগুনে জ্বলে ওঠে। এতটা তেলে বাগুনে জ্বলে ওঠে আমি আসলে বিশ্বাস করতে পারি নাই। এত শান্তশিষ্ট একটা জিন মুহূর্তের মধ্যেই অগ্নিমূর্তি ধারণ করে এবং আমার বউটির দিকে খুবই রাগান্বিত অবস্থায় তাকিয়েছিল। আমি বলতেছিলাম, দেখুন আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে খুবই ভালোবাসি, আমাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন। আসলে আপনার মেয়ে আপনাকে বলার সাহস পাচ্ছিল না। তখন কিছুক্ষণ পর দেখি সেই জিন সর্দার একটু স্বাভাবিক হয় এবং তার মেয়েকে বলে যে, এটা কি করে সম্ভব মা, তুই তো একটা পরী, তোর সাথে তো একটা মানুষের কখনো বিবাহ হতে পারে না, মানে এটা কিভাবে সম্ভব। তখন পরীটি বলে, কেন সম্ভব হবে না বাবা, আমি ওনাকে বিয়ে করতে চাই, তুমি বিবাহের ব্যবস্থা করো, আমি তোমার একমাত্র কন্যা, আমি জানি তুমি আমার কথা ফেলতে পারবো না। তো পরীটির বাবা মা এত সুন্দরভাবে বোঝাচ্ছিল আমাকে এবং আমার বউটাকে যাতে আমরা সেপারেট হয়ে থাকতে পারি, কিন্তু আমরা কিছুতেই বুঝতেছিলাম না। একটা পর্যায়ে পরীটি খুবই রাগান্বিতভাবে বলে, তোমরা যদি আমাদের সম্পর্ক মেনে না নাও তাহলে আমি চিরদিনের জন্য এর সাথে আমি এদের পৃথিবীতে চলে যাব। তো কিছুক্ষণ পর সেই রাজাটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোদের সম্পর্ক মেনে নিলাম, তবে আমার কিছু শর্ত আছে, আমি ওর সাথে কথা বলতে চাই। তখন পরীটি বলে, ঠিক আছে আমার কোনো সমস্যা নাই, তুমি কথা বলো। তখন আমাকে বলে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করে আমাদের রাজ্যে সারা জীবনের জন্য এখানে চলে আসো এবং পার্মানেন্টভাবে এখানে থাকতে পারো, তাহলেই তোমাকে আমরা বিবাহ দিব আমার মেয়ের সাথে। আমি কখনোই চাই না আমার মেয়ে তোমাদের ওখানে তোমার সাথে থাকুক, আমার মেয়ের সাথে তোমাকে থাকতে হবে। যদি তুমি চাও তাহলে বিবাহ করে আমার রাজ্যে তুমি থেকে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। যেহেতু আমার কন্যা তোমাকে পছন্দ করেছে আমি সেটা মেনে নিলাম, কিন্তু আমার শর্ত হলো তোমাকে আমাদের রাজ্যে থাকতে হবে, তোমার বাবা মাকে ভুলে যেতে হবে, তোমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। তুমি কি এই শর্তে রাজি আছো? তখন আমার সেই মা জননীর চেহারা আমার চোখের সামনে ভাসতে থাকে, আমার সেই জন্মদাতা পিতার চেহারা আমার চোখের সামনে ভাসতে থাকে, যারা আমাকে এত কষ্ট করে এত বড় করে তৈরি করেছে। আমি কি আমার নিজের স্বার্থের জন্য তাদের সম্পর্ক ছিন্ন করে এখানে থাকবো? এটা কিভাবে সম্ভব? তখন সঙ্গে সঙ্গে আমি বলি যে, হুজুর এটা আমার পক্ষে সম্ভব না, আমি আমার স্বার্থের জন্য আমি আমার বাবা মাকে ভুলে যাব, এটা আমি কখনোই চাই না। তবে আমি এটা বলতে চাই, আপনার মেয়েকে ছাড়া আমি দ্বিতীয় কোনো চিন্তা করতে পারি না। আমি জানি না আমি কি করব, তবে আমি আমার বাবা মাকেও ছাড়তে পারবো না, আপনার মেয়েকেও ছাড়তে পারবে না। যেভাবে হোক আপনার মেয়ে এবং আমার বাবা মা সবাইকে আমি চাই। তখন জিন সর্দার তার মেয়েকে বলে, দেখছিস তুই কাকে ভালোবাসছিস, তোর জন্য সে তার বাবা মাকে ত্যাগ করে আসতে পারবে না, আর তুই কি করে তোর বাবা মাকে ত্যাগ করে তুই তার কাছে চলে যেতে চাস। তখন সেই পরীটি একটা কথা বলে যেটা আমার খুবই ভালো লাগে। তখন সেই পরীটি বলে যে, বাবা দেখো, মানুষ সমাজের মধ্যে সুন্দর একটা নিয়ম আছে, মানুষের ঘরেও আমার মতো কন্যা মেয়ে আছে, যারা বিবাহর পর তাদের স্বামীর সংসার করে, স্বামীর বাড়িতে থাকে। আমার মনে হয় আমাদের মাঝেও এরকম হওয়া উচিত। আমি আমার স্বামীর পাশেই তো থাকবো, তাই না? দিন শেষে আমি তো একটা মেয়ে। তখন জিন সর্দার বলে, এত কিছু আমি বুঝি না, তোকে আমি একটা শর্ত দিলাম, সে যদি তোকে ভালোবেসে থাকে তাহলে এখানে থাকতে হবে। আমি সঙ্গে সঙ্গেই উত্তরে বলি, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। এভাবে আমাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। একটা পর্যায়ে জিন সর্দার আমার প্রচন্ড রাগ করে। আমি হঠাৎ করে বলে উঠি, আমাকে আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তখন জিন সর্দার বলে, ঠিক আছে, তোমাকে তোমার বাড়িতে পাঠানোর জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। আসলে তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ, তবে এর মানে এই নয় তোমার যে কোনো আবদার আমি মেনে নিব। তুমি মানুষের জায়গায় থাকো, আমাদের মাঝে আসার চেষ্টা করো না, আমাদের সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করো না। তোমার বিপদ আপদে যদি আমাদেরকে স্মরণ করো আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়বো, কেননা তোমার কাছে তো আমরা ঋণী, কিন্তু এর বিনিময়ে আমার সাথে কোনো সম্পর্ক করার চেষ্টা করবা না। আর তোমাকে একটা কথা বলে দেই, যদি তুমি চাও আমার মেয়েকে বিবাহ করবা তাহলে অবশ্যই আমাদের রাজ্যে আসতে হবে এবং এখানে পার্মানেন্টভাবে থাকতে হবে। যদি পারো তবে তুমি আমাকে জানিও, আর এর জন্য তোমাকে আমি সময় দিলাম 60 দিন। তুমি তোমার বাড়িতে যাওয়ার পর চিন্তা করো, এই 60 দিনের মাঝে আমাকে জানাবা। ঠিক 60 দিন পর
আমি তোমার কাছে আমার একটা জিন পাঠাবো। যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি আমার শর্তের রাজি, আমার কন্যাকে বিবাহ করবা সকল শর্ত মেনে, তাহলে 7 দিন পর তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসবে। তো যাই হোক, একটা পর্যায়ে আমি চলে আসার জন্য সিদ্ধান্ত নিই এবং আমাকে পাঠানোর জন্য তারা সমস্ত ব্যবস্থা করে। আমি ঘোড়ার পিঠে উঠতে শুরু করি। পরীটি দৌড়িয়ে আমার কাছে চলে আসে, বলে আমাকেও নিয়ে যাও তোমার সাথে। আমি বলি না, তুমি তোমার বাবার কাছে থাকো, তুমি আমার সাথে কিভাবে যাবা। তারপরেও পরীটি আমার হাত ধরে জোর করে আমার সাথে আসার জন্য চেষ্টা করে, কিন্তু তার বাবা মা তাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং তার খাদেমদের দিয়ে জোর করে একটা রুমের মধ্যে নিয়ে যায়। আমি তখন বলি যে আমি চলে যাচ্ছি, জানি না আমি আর আপনাদের সামনে আসবো কিনা, তবে আমাদের ভালোবাসা আপনি কখনোই ভাঙতে পারবেন না, কোনো না কোনোভাবে আমরা আবার এক হব, দেখে নিয়েন। এরপরে সেই জিনটা আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। এরপরে আসলে আমার সাথে কি ঘটনা ঘটে, আমি কি পরবর্তীতে আমার সিদ্ধান্ত পরিবর্তন করি? আমি কি আমার বাবা মাকে বলি যে বাবা মা, আমি আমার একটা পরি বউ আছে, তার কাছে চলে যেতে চাই তোমাদেরকে ছেড়ে? আমি কি চলে গিয়েছিলাম সেই রাজ্যে পরীর কাছে? তো এই সকল ঘটনা শুনতে হলে পরবর্তী পর্ব শুনতে হবে। যদি শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি পরী যখন বউ 5 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।